জীবন মানেই পরিবর্তন। কখনো সেটা আসে হঠাৎ, আবার কখনো আসে নিজের ইচ্ছাতেই। কিন্তু এই পরিবর্তনগুলোই আমাদের গড়ে তোলে, আমাদের শেখায় এবং আমাদেরকে করে তোলে আরও বেশি পরিপক্ক। সময় মানুষকে বদলে দেয়, আর মানুষ যখন বদলায়, তখন বদলায় তার ভেতরের গল্পগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভ্লগ। দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে একদম শুভ সকাল জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। তা একদম কিন্তু সকাল। তো যখন সকালে ঘুম থেকে উঠি, কিচেনে কাজ করি, তখন কিন্তু আমি ডাইনিংয়ের লাইটটা কখনোই দেই না। কারণ ডাইনিংয়ের লাইট দেয়া মানেই হচ্ছে আমার ইজান বাবা ঘুম থেকে উঠে যাওয়া। আর ও যখন ঘুম থেকে উঠে যায় তখন কিন্তু কাজটা ঠিকভাবে করতে পারি না। তো চেষ্টা করি ও একদম ঘুমিয়ে যখন থাকে তখন সকালের কাজগুলো ঝটপট করে নেয়া। তো এখানে আমি কিচেনের কাজগুলো করার পাশাপাশি এখানে আমি সারিকাকেও বারবার ডাকতে যাচ্ছিলাম। কারণ সকালে ওর প্রাইভেট থাকে, ওকে সকালে উঠতে হয়। তো ও একদম সকালে ঘুম থেকে আসলে উঠতে চায় না। একে তো আসলে শীতের সকাল। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। তো এখানে হচ্ছে আমি এখন সকালের নাস্তা বানাচ্ছি। তো আজকে আমি সকালের নাস্তায় বানাচ্ছি ভাত ভাজা। কারণ অনেকগুলো ভাত ছিল। তো ইচ্ছে করছিল না ভাতগুলো ফেলে দেই বা নষ্ট করে দেই। সকালে আমার খুব একটা বেশি ভাত থাকে না। কারণ হচ্ছে আমি এমনভাবে ভাতের চালটা দেই, আর রাতে দেখা যায় সবাই এটা সেটা নাস্তা করেই কিন্তু পেট ভরে যায়। তো রাতে আমাদের ভাত খাওয়াটা খুব কমই হয়। তো সেইদিন রাতে আমি ইচ্ছে করে একটু ভাতের চালটা বেশি দিয়েছিলাম, যাতে করে সকালে ভাত ভাজা খাওয়া হয়। তো ভাত ভাজা খেতে কিন্তু ইজান খুব পছন্দ করে। তবে আসলে ওই যে বললাম ভাত ওভাবে থাকেও না, আসলে করাও হয় না। তো আজকে ভাত ভাজা করছি, আর এই যে এখানে ডিম ভাজিটাও করে নিচ্ছি। তো মাঝে, মাঝে আসলে ব্যতিক্রমী কোনো কিছু খেতে ভালো লাগে। প্রত্যেকদিন কিন্তু একই রকম ভালো লাগে না। একটা সংসারে সব কাজই কিন্তু থাকে সকাল থেকে। আর এত পরিমাণে কাজের প্রেশার থাকে, আমার মনে হয় প্রত্যেক ঘরে আমাদের মেয়েদের মাথায় একদম এত পরিমাণে কাজের পাহাড় জমে থাকে। তো সত্যি মনে হয় তখন যে আমাদের হাতে যদি কোনো মেশিন থাকতো, কাজগুলো যদি একদম ঝটপট করে ফেলতে পারতাম। তো একদম দেখা যায় শীতের সকালে তো আরও বেশি প্রেশার থাকে, কারণ শীতের সময় সব কিছুই বেশি। বিছানায় কিন্তু দেখা যায় লেপ, কম্বল, কাঁথা এগুলো থাকে। আবার দেখা যায় যে সবার কাপড় চোপড়ের পরিমাণ এত বেশি থাকে, এগুলো নেড়ে দাও, এগুলো ভাঁজ করো। মানে আসলে সব দিক দিয়েই কিন্তু কাজের পরিমাণ অনেক বেশি থাকে। তো এখানে নাস্তাটা বানানোর পরে এখন আমি ঘরের যে ফার্নিচারগুলো আছে এগুলো একটু করে ক্লিন করছি। এখন দেখা যায় প্রত্যেক দিনই সব ফার্নিচার ক্লিন করা পসিবল হয় না। তো একেক দিন দেখা যায় আমি একেকটা জোন ক্লিন করি, বা কোনো সময় দেখা যায় ৩ রুম করি, ২ রুম করি, আসলে ঠিক নাই। দেখা যায় একেক সময় একেক রকমভাবে করি। তো এই যে আমি এখন ডাইনিংয়ের যে ফার্নিচারগুলো আছে এগুলোই ক্লিন করছিলাম, যেহেতু ওরা রুমে ঘুমিয়ে আছে। তো এর মধ্যে ডাকাডাকি করতে, করতে অবশেষে সারিকা কিন্তু ঘুম থেকে উঠেছে। তো আমি ওকে মাঝে, মাঝে বলি, "তোকে ঘুম থেকে ডাকা আর হচ্ছে এভারেস্ট জয় করা সেম।" মানে এত পরিমাণে ডাকাডাকি করতে হয়, ও সহজেই ঘুম থেকে উঠতে চায় না। তো এখানে হচ্ছে ওভেন ক্যাবিনেটটাও আমি ক্লিন করে নিচ্ছিলাম। কোনো এক ভিডিওতে এক আপু হচ্ছে ওভেন ক্যাবিনেটটা দেখতে চেয়েছিলেন। তো এই যে আমি ভিডিওর ফাঁকে, ফাঁকে এখন হচ্ছে একটু করে দেখিয়েও দিব। আমি যেদিন বেশি কাজ করি দেখা যায় অনেক বেশি কাজ করি। মানে সেদিন মনে হয় যে এত পরিমাণে কাজ করি যেন আগামীকাল আমার কাজের পরিমাণটা কম হয়। তো আসলে কাজের পরিমাণ কখনোই কম হয় না। আজকে যদি একটা পরিষ্কার করি কালকে দেখা যায় আরও একটা কাজ বের হয়। তো এটা আসলে ধারাবাহিকভাবে চলতেই থাকে। তো এই ধারাবাহিকতা আসলে বজায় রাখতে হয়, না হলে বাসা দেখা যাবে যেমন এলোমেলো হয়ে যাবে ঠিক তেমনি কিন্তু ময়লাও হয়ে যাবে। তা আসলে বাসা যদি পরিষ্কার করে রাখা যায় তাহলে পরিশ্রমটাও কিন্তু ঠিক তত পরিমাণেই করতে হয়। তো আমার ওভেন ক্যাবিনেটটা আমি ফাঁকে একটু দেখিয়েও দিচ্ছি। তো এই যে হচ্ছে আমার খুব সাদামাটা একটা ওভেন ক্যাবিনেট। এটা একদমই আমার নিজের পছন্দেই বানানো। তো ঘরের কাজকর্ম করা হয়ে গিয়েছে, আর এইদিকে সারিকার বাবা বেশ কিছু বাজার এনেছিল। তো সবজি বাজারগুলোও গুছিয়েছি, আর এদিকে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি। এখানে ফরিদা আপা মাছগুলো একটু ঘষে দিয়েছিল।
তো অনেক এলাকায় কিন্তু দেখা যায় এই মাছগুলো অনেক ঘষে একদম সাদা ধপধপে করে ফেলেন। তো আমাদের এলাকায় কিন্তু ঠিক এমনটা করা হয় না। আমরা জাস্ট হালকা করে উপরের অংশটা ঘষে নিই। কোনোরকম হালকা একটু কালো অংশটা গেলেই হলো। তো এটা আসলে আমার কাছে মনে হয় একেক এলাকায় একেক রকমভাবে আসলে খাবারের ধরন বা রান্নার ধরন। তো আমাদের এলাকায় কিন্তু এভাবে একদম পুরো সাদা করে ফেলা হয় না। তো আমার বাসায় যে কাজ করে ফরিদা আপাও বলছিল, আমরাও কিন্তু আপা এভাবে সাদা করে ফেলি না। তো ওই যে যেটা বললাম একেক এলাকায় আসলে একেক রকম। তো এখানে হচ্ছে আমি সবগুলো মাছ গুছিয়ে নিয়েছি। তো আজকে মাছ রান্না করতাম না, যেহেতু নিয়ে এসেছে। তো ভাবলাম একটু ট্যাংরা মাছটা আমি টাটকাই রান্না করি। তো যেহেতু আমি রান্না করব কি সেটা আমার আগে থেকেই একটা চিন্তা ভাবনা ছিল। তো আজকে আমি রান্না করব লাউ দিয়ে খাসির মাংস, সেই সাথে হচ্ছে লাল শাক। আমি সারিকাকে বলেছিলাম যে, "তুমি বাবাকে যেয়ে বলবে যে আম্মু শাক নিতে বলেছে।" তো ও আবার আমাকে বলছিল আমি বাবাকে যেয়ে বলব যে আম্মু লাল শাক নিতে বলেছে। তো ওর আসলে লাল শাকটা খুব পছন্দ। এজন্য ও লাল শাকের কথাই বলে। এখানে আমি লাল শাকটা লবণ দিয়ে বসিয়ে দিচ্ছি আর অন্য চুলায় আমি খাসির মাংসটা প্রথমে রান্না করে নিব। এরপরে আমি এখানে লাউটা অ্যাড করব। একেবারেই আমি এখানে সবগুলো মেখে বসিয়ে দিব না, কারণ যদি সব কিছু একসাথে বসিয়ে দিই লাউ কিন্তু অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে। এই জন্য আমি মাংসটা প্রথমে সেদ্ধ করে নিব, এরপরে আমি লাউটা অ্যাড করব। তো নর্মালি যে মশলাগুলো আমরা দিই সেই মশলাগুলোই দিচ্ছি। এখানে তেলের মধ্যে তেজপাতা, এলাচ, এরপরে হচ্ছে আমি এখানে পেঁয়াজ দিয়েছি, লবণ দিয়ে প্রথমে ভেজে নিয়েছি। এরপরে এখানে আমি আদা রসুন বাটা দিব। এরপরে হচ্ছে এখানে আমি হলুদ বাটা দিয়েছি এবং মরিচের যে গুঁড়াটা সেটা আমি একদম বুঝে দিয়েছি, কারণ যেহেতু এটা বাচ্চারাও খাবে, ইজান যেহেতু ঝালটা খুব অপছন্দ করে। এরপরে ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া সব কিছুই দিয়েছি, যেহেতু মাংসটাই রান্না করছি। তো এখানে খুব অল্প পরিমাণেই কিন্তু আমি মাংস নিয়েছি, কয়েক পিস মাংস দিয়েছি। তো বেশি পরিমাণে মাংস দিলে আসলে লাউয়ের যে টেস্ট ওটা পাবো না। এইজন্য আমি এখানে মশলাটাও কম দিয়েছি, মাংসের পরিমাণটাও কম দিয়েছি। তো এখন পানিটা অ্যাড করে আমি মাংসটা প্রথমে সেদ্ধ করে নিব। আমার গত ভিডিওতে আরজে লাইফস্টাইল থেকে আপু হচ্ছে কমেন্ট করেছেন, শীত আসছে থেকে অনেক বেশি চা খাওয়া হচ্ছে আপু, ডায়েটের বালাই নেই। নারকেল পুলি আমার কাছে দারুণ লাগে আপু। আপনার রান্নাঘরটা বেশ বড় আর গোছানো, খুব সুন্দর মাশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ রেশমি আপু। আপনার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। তা আসলে আমি কিন্তু ডায়েটের কথা চিন্তা করি না। আমি আসলে কেন জানি খাওয়ার ক্ষেত্রে কখনোই ডায়েটের কথা চিন্তা করি না। কারণ আমার খাওয়াটাই তো অল্প। তো আমি এক্সট্রা করে আসলে কি ডায়েট করব? তো নরমালি আসলে আমার খাওয়া-দাওয়াটাই কিন্তু খুব কম পরিমাণে হয়ে থাকে। ডায়েট আমি লাইফে একবারই করেছিলাম। সেটা হচ্ছে যখন আমার ছেলে হয়েছিল তখন। তো আমার ওই সময়টাতে দেখা গিয়েছিল আমি ৫২ থেকে ৭২ কেজি গেইন করেছিলাম। তো ইজান হওয়ার পরে আমি ৬ মাসে আবারও কিন্তু সেই ৫২ কেজিতেই চলে গিয়েছিলাম। তো এটার জন্য আসলে কি বলবো, আমি নিজেকে নিজে অনেক বেশি ক্রেডিট দেই। কারণ আমি ওই সময়ে অনেক কষ্ট করেছিলাম। একে তো নিজের সংসারে সব কাজ করতাম, একা হাতে বাচ্চা মানুষ করেছি। সেই সাথে কিন্তু পাশাপাশি আমি একদম ২ বেলা রুটি খেতাম। আমি সকালে আর রাতে একদমই ভাত জাতীয় বা খিচুড়ি এগুলো খেতাম না। আমি একদম রুটি খেতাম। তো দেখেছি একদম পরিশ্রম যদি করা হয় আর পাশাপাশি যদি খাবারটা একটু হালকা রাখা হয়, এমনিতেই কিন্তু ওয়েট আসলে কমে যায়। আর তার পাশাপাশি আমি লেবুটাও খেতাম। প্রতিদিন সকালে আমি গরম পানিতে, একদম কুসুম গরম পানিতে লেবুটা খেতাম। তো এটা আসলে আমার অনেক উপকারে এসেছে। যদি কারো কাজে লাগে এজন্য আজকে বলা। তো এখানে কথা বলতে, বলতে কিন্তু যখন মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি লাউটা এড করেছি। তো তারপরে আমি ২ টা শেষ দিয়ে কিন্তু নামিয়ে ফেলবো। আর এদিকে যখন শাকটা সেদ্ধ হয়ে গিয়েছিল তখন আমি এটা শুধুমাত্র তেলে দিয়েছি। তেলে রসুন কুচি, সেই সাথে হচ্ছে আমি দিয়েছিলাম মরিচ ফালি আর পেঁয়াজ কুচি। তো এদিকে হচ্ছে এখন আমি মাছটাও বসিয়ে দিব। তো যখন আসলে মাছ রান্না করি আমার কাছে মনে হয় মাছ রান্না করতে খুব সময় লাগে না। যদি সেই মাছ ভাজা না লাগে, ভাজতে না হলে আমার কাছে মনে হয় ১০ থেকে ১২ মিনিটের মধ্যেই মাছ রান্না হয়ে যায়। বিশেষ করে এই জাতীয় ছোট মাছগুলো। আমার গত ভিডিওতে লাকি রহমান লাইফস্টাইল থেকে লাকি আপু কমেন্ট করেছে, "আপু তোমার সকালের কাজগুলো খুবই সুন্দর হয়েছে। আমার খুবই পছন্দ হয়েছে।" অসংখ্য ধন্যবাদ লাকি আপু। তোমার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো আপু কিন্তু নতুন চ্যানেল ওপেন করেছে। আপনারা চাইলে কিন্তু আপুর ভিডিওগুলো দেখতে পারেন। কারণ আপু খুব সুন্দর, সুন্দর রান্নার রেসিপি শেয়ার করে। তো আমার কাছে তো খুব ভালো লাগে, কারণ আমি প্রতিনিয়ত রান্না শিখতে পছন্দ করি। তো আপু খুব ইউনিক, ইউনিক রেসিপিতে কিন্তু রান্নার রেসিপিগুলো শেয়ার করে। তো লাকি রহমান লাইফস্টাইল হচ্ছে আপুর চ্যানেলের নাম।
তো এরপরে হচ্ছে আমি এখানে মাছটা বসিয়ে দিয়েছি, আর এই সাইডে হচ্ছে আমি লাউ দিয়ে যে মাংসটা সেদ্ধ করেছিলাম এখন আমি কড়াইতে ঢেলে নিচ্ছি। এখানে যে পরিমাণে ঝোলের পানিটা আছে এটা আমি জাস্ট একটু শুকিয়ে নিব। যখন বলক আসবে তখন সেই পর্যায়ে আমি কিন্তু আবারও একটু টালা জিরার গুঁড়ো অ্যাড করেছিলাম, কারণ এতে করে আসলে সুন্দর একটা স্মেল আসে। আর এখানে যে মাছটা বসিয়েছিলাম এখানেও আমি জিরার গুঁড়াটা অ্যাড করেছিলাম। এরপরে কিন্তু আমি নামিয়ে ফেলেছি। তো একদম ঝটপট দেখেন মাছ রান্না কিন্তু হয়ে যায়। তো আজকে আমি রান্না করেছি যে তরকারিগুলো, আমার রান্না করতেও খুব একটা সময় লাগেনি, কারণ ফরিদা আপা ছিল, সব কিছুই কিন্তু প্রসেস করে দিয়েছে। তো রান্নাবান্না করতে যে সময় লাগে তার চাইতে বেশি সময় লাগে কিন্তু রান্নাবান্নার প্রস্তুতি নিতে। তো যদি প্রস্তুতি নেওয়া থাকে রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না। তো রান্নাবান্না হয়ে গিয়েছে। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পরেই আমি গোসল করে নিয়েছি, ইজানকে গোসল করিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমি ইজানকে ঘুম দিয়েছি। আর ওকে ঘুম দিয়ে আমি আবারও কিচেনে এসেছি। তো যখন ফরিদা আপা ছিল এই বাস্কেটগুলো ফরিদা আপাকে বলেছিলাম যে ক্লিন করে দিতে। ক্লিন করার পরে আমি এটা একটা সুতির কাপড় দিয়ে সুন্দর করে মুছে আমি বেলকনিতে দিয়েছিলাম যাতে করে এটা ভালোভাবে শুকিয়ে যায়। এখন এগুলোর মধ্যে যা যা ছিল এগুলো আমি রেখে দিব। তো অনেক সময় দেখা যায় আমি এগুলো খেয়াল করি না কোন বাজারটা আছে কোন বাজারটা নেই, কারণ যেহেতু বাস্কেটে থাকে খুব একটা খেয়াল করা হয় না। তো আজকে ক্লিনও করছিলাম, সেই সাথে একটু খেয়ালও করছিলাম কি কি বাজার আসলে দরকার। তো আগের মতো এখন দেখা যায় একসাথেই সব বাজার আমি করি না। দেখা যায় যখন যেটা শেষ হওয়ার পথে তখনই সেটা নিয়ে আসতে বলি, কারণ একসাথে যখন অনেক বাজার আসলে নিয়ে আসা হয় এটা গুছিয়ে রাখাটা আমার কাছে এখন খুব বেশি ঝামেলার মনে হয়। তো এখানে দেখলাম গায়ে মাখার যে সাবান সেটা কিন্তু শেষের পথে। তো এখানে টুথপেস্টটাও রেখে দিচ্ছি এবং ইঝানের টুথপেস্ট ব্রাশ যা যা থাকে সব কিছুই আমি রেখে দিচ্ছি। যেহেতু টুথব্রাশগুলো চেঞ্জ করা হবে এজন্য কিন্তু নতুন ব্রাশও এনে রাখা হয়েছে। আর এখানে অর্গানাইজারটা কিন্তু আমি সকালেই ক্লিন করেছিলাম। একটা ভেজা গেঞ্জির কাপড় নিয়ে এটা ভালোভাবে একদম ঘষে ঘষে মুছে নিয়েছি। তো সংসারে যে কত ধরনের কাজ আছে, কত ধরনের আসলে ক্লিনিং এর কাজ আছে, এটা আমরা যখন করতে যাই তখন কিন্তু বুঝি। তো এখন হচ্ছে আমি বাস্কেটগুলো রেখে দিচ্ছি। তো এখানে হচ্ছে স্যাভলন যা থাকে এখানে স্যাভলনটা রেখে দিচ্ছি। আমার বাসায় স্যাভলনটা একটু লাগে বেশি, কারণ আমি প্রত্যেক দিনই স্যাভলন দিয়ে আসলে ঘরটা ক্লিন করাই, যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে। এরপরে যা যা থাকে যেভাবে থাকে সেভাবে কিন্তু বাস্কেটগুলো রেখে দিচ্ছি। বেসিনের পাশে আমার এই অর্গানাইজারটা দেওয়ার পরে আমার কিন্তু খুব সুবিধা হয়েছে, কারণ এই জিনিসগুলো আমি একদম চটজলদি কিন্তু হাতের কাছে পাই। আমার খুব একটা সমস্যা হয় না, কারণ দেখা যায় কোনো কিছু শেষ হয়ে গেলে ওর বাবাও খুঁজে পায়, আবার দেখা যায় সারিকাও খুঁজে পায়। তো এটা একটা সুবিধা হয়েছে আমার জন্য। আর ভীমটা যে কি পরিমাণে লাগে এটা তো আসলে বলার বাইরে, কারণ থালা বাসন যে পরিমাণে হয় ভীমটাও কিন্তু ঠিক সেই পরিমাণেই লাগে। তো এখানে আমি যা যা ছিল সেভাবেই কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর গুছানোর পরে একটু মাথাটা হালকাও লাগছিল, কারণ বাস্কেটগুলো বেশ ময়লা হয়েছিল। যতই হোক এখানে যখন ঝুল ঝাড়ি একটা ময়লা পড়ে তো ঝেড়ে নিলে তো আসলে হয় না, কারণ বাস্কেটের ভিতরে ময়লাগুলো তো থেকে যায়। তো এই বাস্কেটগুলো কিন্তু ২ দিন পর আসলে ক্লিন করাও পসিবল হয় না, কারণ এতগুলো জিনিস নামিয়ে আবার ক্লিন করাটাও ঝামেলা মনে হয়। দেখে মনে হচ্ছে কত জলদি কাজগুলো হয়ে গেল, কি এমন জিনিস এখানে আছে, কিন্তু আসলে করতে গেলে অনেক কিন্তু কাজ, আসলে একটার পর একটা কাজ করতেই হয়। তো এরপরে হচ্ছে আমি এখানে কিন্তু দুধ বসিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি সেমাই রান্না করব। তো ফরিদা আপা কিছুদিন আগে বলেছিল আপা একটু সেমাই রান্না করিয়েন। তো কালকে রাতে হঠাৎ করে আমার মনে হয়েছে যে আপা তো সেমাই খেতে চেয়েছিল, তো আজকে একটু রান্না করি। তো আসলে যখন কেউ কোনো কিছু খেতে চায় এটা আমার কাছে খুব ভালো লাগে। আমি জানি না কেন আমার কাছে খুব ভালো লাগে। হুট করে আমার একদিন সেমাই খেতে ইচ্ছে হয়েছিল। কারণ আমার হুটহাট আসলে মিষ্টি জাতীয় জিনিস খেতে ইচ্ছে করে। আমি খুব একটা মিষ্টি জাতীয় জিনিস খাই না। তো কোনো একদিন হুট করেই খেতে ইচ্ছে করছিল। তখন সারিকার বাবা নিয়ে এসেছিল সেমাই। তো আসলে আমার রান্না করাই হয়নি। পরে তো ফরিদা আপা বলল একদিন। তো রাতে হুট করেই মনে হয়েছিল। তো মনে হলো না আসলে আমি রান্না করে নিব পরের দিনই। তো এইজন্যই কিন্তু পরের দিন একদম আমি চিন্তা করলাম যে দুপুরে খাওয়া-দাওয়ার পরেই ইছানকে ঘুম দিয়ে আমি সেমাইটা রান্না করব। তো আমি দুধটা প্রথমেই কিন্তু জাল দিয়ে নিয়েছি, আর ওখানে তেজপাতা, দারচিনি, এলাচ যা ছিল সব বেছে নিয়েছি, কারণ ওগুলো থাকলে আসলে ভালো লাগে না খেতে। তো এখানে হচ্ছে আমি প্রথমে ৪ টা আর কি দিয়েছিলাম, যে গোল গোল সেমাইয়ের ছিল সেগুলো আমি এখানে মোট ৪ টা দিয়েছিলাম, যে আসলে দেখি কেমন কি। তো পরবর্তীতে আরও একটা দিয়েছি এবং দুধ পুরোটাই দিয়েছি। তো একদম পারফেক্ট হয়েছিল। একদম শুকিয়েও যায়নি, আবার যে দুধটা বেশি একদম থাকে যে একদম লিকুইডি সেটাও ছিল না। তো একদম পারফেক্ট হয়েছিল।
তো একটু দমে রেখে তারপরে আমি বাটিতে উঠিয়ে নিব, যেটা কিনা ফরিদা আপাকে দিব। তো এখানে আসলে বাদামটা আজকে অ্যাড করিনি, এখানে শুধুমাত্র কিশমিশটাই অ্যাড করেছি। তো ইজান কিন্তু ঘুম থেকে ওঠার পরে দেখে বলেছিল কিপ্পিস। তো ও আগে কিন্তু নিস বলতো কিসমিসকে, এখন দেখা যায় বলে কিপ্পিস। তো আসলে বাচ্চাদের কত ভাষা। আমি ভেবেছিলাম সেমাইটা কেমন হবে না হবে, কিন্তু পরে দেখলাম না, যে অনেক টেস্ট ছিল, খেতে বেশ ভালো লেগেছে। তো আমার হাতের সেমাই, পায়েস এগুলো কিন্তু আমার শাশুড়ি মা খুব পছন্দ করেন, আর আমি কিন্তু আমার মায়ের হাতেরটা পছন্দ করি। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমার মায়ের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।